আমাদের এই ভারতবর্ষ এটা তো সনাতনী হিন্দু, মানে ভারত, আমরা যেমন ছোটোবেলা থেকেই ভারত মাতা জয়, ভারতের জন্য আমরা দেশের জন্য প্রাণত্যাগ করা, ভারত মাতা জয় বলে এসেছি, রাষ্ট্রবাদী নিয়ে আমরা পড়াশোনা করেছি, রাষ্ট্রবাদিত্ব দেখেছি। তাহলে কোথাও কি মনে হচ্ছে যে সত্যি সত্যি এই রাষ্ট্রবাদী বা এই ভারত মাতা কি জয়, ভারত মাতাকে কোথাও প্রতিষ্ঠিত করার জন্য আরও যারা রাজনৈতিক দল আছে কোথাও একটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সব কিছু থেকে? দেখুন, রাজনৈতিক দল যদি আপনি বলেন, আমি রাজনীতিবিদ নই, আমি একজন সমাজের সাধারণ মানুষ। কিন্তু কি নিজের চিন্তা, নিজের বিবেচনা, নিজের চোখে যেটা দেখছি সেটাকে যখন পর্যালোচনা করছি তখন কিছু তো নির্যাস বেরোয়। আর সেই নির্যাসের ভেতর থেকে আমি যেটুকুকে আত্মস্থ করতে পারছি, আমার সেখান থেকে যে চিন্তা এবং তার সেই চিন্তার যে নির্যাস এবং সেখান থেকে যে সিদ্ধান্ত নির্যাস ভিত্তিক, সেখানটাতে আমার যেটা মনে হয়েছে যে দেখুন, ভারতবর্ষের ইতিহাস বিকৃত করা হয়েছে 1000 বছর ধরে। ভারতবর্ষের পুঁথি প্রায় 10,000-এর উপরে পুঁথি নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংস করা হয়েছে। 3 মাস ধরে আগুন জ্বলেছে যে পুঁথিগুলোর উপরে। হিউয়েন-সাংকে দেখতে হবে। হিউয়েন-সাং ওখানকার ছাত্র ছিলেন। হিউয়েন-সাং কী বলছেন নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে, তার দর্শন কী? সমুদ্রগুপ্ত তৈরি করছেন, বিক্রমাদিত্য ওটাকে লালিত করছেন, হর্ষবর্ধন অবধি ওখানে আছেন যুক্ত। এটা ভারতবর্ষের পরম্পরার বিশ্ববিদ্যালয়, সেটাও এই 1000 বছরের মধ্যে নষ্ট হয়েছে। সেখান থেকে ভারতের সংস্কৃতি নষ্ট হয়েছে, ভারতের ঐতিহ্য নষ্ট হয়েছে, ভারতের ইতিহাস নষ্ট হয়েছে, বিকৃত হয়েছে। তারপর প্রথমে নষ্ট করা হয়েছে, প্রমাণ লোপাট করা হয়েছে, তারপরে সেটাকে বিকৃত করে নিজের মতো করে পরিবেশন করা হয়েছে। সেই জায়গাটাতে ইয়ান অক্টোভিয়ান হিউম নামে একজন ব্যক্তি ভারতবর্ষে এসেছিলেন। সেই ব্যক্তি এসে ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল ভারতের জাতীয় কংগ্রেস নাম দিয়ে একটি মঞ্চ তৈরি করেছিলেন। ব্রিটিশ পার্লামেন্টেরিয়ান এসে ভারতের স্বাতন্ত্রতার ক্ষমতা হস্তান্তর করবে ব্রিটিশরা, যার হাতে, তাকেও তৈরি করছে ব্রিটিশরা। এটা কত বড় একটা চক্রান্ত! তার হাতে যখন দেওয়া হলো, সে তো ব্রিটিশের দালালি করবে, এটাই তার এক এবং একমাত্র কাজ। আমি যখন আমার রিপ্রেজেন্টেটিভের হাতে কোনো কিছু ছেড়ে দিয়ে যাব, সে তো আমার ডাইরেকশানটাই ফলো করবে, আমার রিপ্রেজেন্টেটিভ, তবেই তো তাকে আমি আমার রিপ্রেজেন্টেটিভ বানাবো। সেই রাজনৈতিক দল যখন রাজনীতিকে চালানো শুরু করলো, তখন দেখা গেল যে তাদেরই একনিষ্ঠ একজন কর্মী এবং তাদেরই নেতা এবং তাদের সর্বভারতীয় সভাপতি হয়েছিল সুভাষচন্দ্র বোস, তিনি আবার বলছেন কমিউনিস্ট। এই কমিউনিস্ট পার্টি বলছে, তারই তৈরি ফরওয়ার্ড ব্লক বলে এই কমিউনিস্ট পার্টির আবার জোটসঙ্গী, সিপিআইএমের জোটসঙ্গী। তো তাহলে কমিউনিস্ট পার্টির, যাকে তোজোর কুকুর বলে, কমিউনিস্ট পার্টি যাকে ভারত ত্যাগ করতে বাধ্য করছে, ভারতবর্ষে ফিরে এসেও যে নিজের পরিচয় দিতে পারছে না, যে কংগ্রেসের জন্য, যে সিপিএম পার্টির জন্য তারা যে রাজনৈতিক দিশা দেখিয়ে গেছে, এই স্বাধীনতার পরের 76-77 বছর হয়ে গেল পশ্চিমবঙ্গের বয়স, একই কনসেপ্ট থাকবে। ফলত যে চিন্তা তারা ঢুকিয়ে দিয়ে গেছে, সেখান থেকে আমাদের বেরোতে হবে। সেই চিন্তাটা ঠিক নয়, তাদের চিন্তা তারা বলছে, সেটাকে কেন আমি কংগ্রেসি নীতি বা এই মার্ক্সবাদী বা কমিউনিজম, যেটা কমিউনিস্টদের নীতি, সেটা সমাজ, মানে সেইখান থেকে সমাজের মানুষকে বেরোতে হবে। না না, কমিউনিজমের নীতি বলে কিছু নেই, ওটা হচ্ছে মার্ক্সের নীতি। লেনিন, স্তালিন, হোচিমিন, মাও সেতুং করে এখন জিয়াং জেমিন অবধি এসে পৌঁছেছে। তারপরে সেটাকে বহন করে যাচ্ছে শি জিনপিং। কমিন্টন, আন্তর্জাতিক কমিউনিস্ট পার্টির যে কমিটি, সেই কমিটির প্রেসিডেন্ট শি জিনপিং। তার কথা পশ্চিমবঙ্গের বুকে ভারতের কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গের উইং চালানোর চেষ্টা করবে। সে তার দালাল আছে, সে তার দালালি করবে। আমি ভারত মায়ের দালাল আছি, আমি ভারত মায়ের কথা বলবো, আমি ভারত মাতা কি জয় বলি। আমি তো বলতে পারছি না আন্দোলন দীর্ঘজীবী হোক, আমার দেশে আন্দোলনই ছিল না,
কিসের আন্দোলন? আমাদের এখানে কোনো কৃতদাস ছিল না, সারা পৃথিবীতে কৃতদাস থাকতে পারে, ভারতবর্ষের বুকে কোনো কৃতদাস, কোনো দিন কোনো কৃতদাস প্রথা ছিল না। ভারত বলে সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া। সেইখানটাতে কৃতদাস বানাতে হবে। সেইখানটাতে তাদের বক্তব্য হচ্ছে যে কৃষক, শ্রমিক, গরিব, গরিব না হলে গরিবের নেতা হওয়া যায় না, তাই গরিব করে রাখতে হবে। তাই গরিবই হাঁটাও বলাতে ইন্দিরা গান্ধীকেও সরে যেতে হচ্ছিল। এটা তো ইতিহাস বলছে। তা গরিবই হাঁটাওকে এরা বলছে না আমি গরিবের নেতা হয়ে থাকবো, তাই গরিব থাকতে হবে। আর আমি বলছি ভারতবর্ষ সমৃদ্ধশালী ছিল, ভারতবর্ষকে যে প্রশাসন ক্ষমতা নেবে তাকে সমৃদ্ধশালীই করতে হবে। তার একমাত্র লক্ষ্য পরম বৈভবশালী ভারত ছিল, সেটা বানিয়ে দিতে পারলে তুমি দায়িত্ব নাও ভারতের, না হলে তোমাকে নিতে হবে না, আমরা অন্য কাউকে ভোট দেবো। ভারতের দায়িত্ব ভারতের ভালো চাওয়া বা ভারতের জন্য কিছু করা, ভারতবাসীর জন্য করা, প্রত্যেকটা দলই তো করতে চাইছে। প্রত্যেকটা দলই তো তারা ক্ষমতায় এসে ভারতের কথা বলছে, দেশকে কি করে এগিয়ে নিয়ে যাবে, দেশের কি করে ভালো হবে, ভারত মায়ের কি করে ভালো হবে, তার জন্যই তো প্রত্যেকটা দল কম্পিটিশন, দৌড় লাগিয়েছে। দেখুন, আমার তো জানা নেই বিশেষ একটি রাজনৈতিক দল আমি যদি তিনটে দলই ধরি, মানে ধরুন কংগ্রেস জাতীয় দল, অবশ্যই ভারতীয় জনতা পার্টি জাতীয় দল, এবং কমিউনিজম মানে কমিউনিস্ট, তারাও জাতীয় কমিউনিস্ট। তো আমি যদি তিনজনকে ধরি, তিনজনেই তো ভারতবর্ষের কথা বলে। না, প্রথম কথাটাই হচ্ছে আপনার একটা কথা খণ্ডন করব দিদি, সেটা হচ্ছে জাতীয় কমিউনিস্ট বলে কিছু নেই, কমিউনিস্টের কোনো জাতও নেই। জাতীয় কমিউনিস্ট নয় এবং কমিউনিস্টের কোনো জাত নেই, এদের একটাই জাত, সেটা হচ্ছে কমিন্টনের কথা শুনতে হবে। কমিন্টন, যে দেশের রাষ্ট্রপ্রধান এসে কমিন্টনের প্রধান হবে, সে তার নিজের দেশকে সমৃদ্ধশালী করার জন্য কমিউনিস্ট পার্টিকে চালায়। এখন শি জিনপিং চালাচ্ছে, এর আগে জিয়াং জেমিং ছিল, আর তার আগে স্টালিন ছিল, লেনিন ছিল। তখন বলা হতো রাশিয়াপন্থী কমিউনিস্ট, চীনপন্থী কমিউনিস্ট। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে শি জিনপিং তার চীনকেই কমিউনিস্ট পার্টি ভাঙিয়ে সমৃদ্ধশালী করবে। আর লেনিন যখন ছিল তখন সে তার রাশিয়াকে করেছে। আর যে দুটো দলের কথা বললেন, একটি ভারতীয় জনতা পার্টি বললেন, আর একটি কংগ্রেস। কংগ্রেস হচ্ছে ব্রিটিশের তৈরি একটি রাজনৈতিক দল, সে ব্রিটিশের দালালি করবে, এটাই তার কাজ। পড়ে থাকলো ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি আমার দৃষ্টিভঙ্গিতে আমার মনে হয়েছে একজন ভোটার হিসাবে যে ভারতের জন্যে, ভারতে তৈরি এবং ভারতীয়দের নিয়ে তৈরি একমাত্র রাজনৈতিক দল, যেটা কোনো পারিবারিক দল নয়। হ্যাঁ, ভারতে তৈরি, ভারতের জন্যে তৈরি এবং ভারতীয়দের নিয়ে তৈরি একটি রাজনৈতিক দল। সে যদি সেই বৈশিষ্ট্যটাকে বহন করতে পারে, তাহলে তার এক এবং অবধারিত একমাত্র কাজ ভারতবর্ষকেই সমৃদ্ধ করা, পরম বৈভবশালী রাষ্ট্র গঠন করে দিয়েই ওকে যেতে হবে। নাহলে দায়িত্ব ছেড়ে দিক, পারবো না বলে দিক, আমরা অন্য কিছু অল্টারনেটিভ দেখে নেব, প্রয়োজনে নিজেরাই রাজনৈতিক দল তৈরি করে নেব। তো হিন্দু রাষ্ট্র গঠনের পথে এগোবে কি এগোবে না সেটা পরের বিষয়, কিন্তু এই যে ভারতকে সমৃদ্ধ করতে হবে, তার জন্য তো অনেক ধরনের পরিকল্পনা, অনেক ধরনের অনেক রকমভাবে ভারতীয় জনতা পার্টি, যেহেতু 5 বছর করে দুটো টার্ম তারা দায়িত্বে ছিলেন, ভারতবর্ষের মাথায় তিনি বসে আছেন, তারা বসে আছেন, আমরা দেখেছি সেগুলো করার তারা অনেক পরিকল্পনা ছিল, কিন্তু তারপরেও এই রেজাল্ট কেন? এটাও তো তাহলে কি কোথাও ভারতবাসী হিসাবে বা সাধারণ মানুষরা বা ভারতীয়রা কোথাও কি তাহলে ভারতীয় জনতা পার্টিরও এই পরিকল্পনাগুলোকে গ্রহণ করছে না? কি মনে হয়? দেখুন, এটা দুটো পার্ট। প্রথম কথা হচ্ছে পরিকল্পনা, আর সেই পরিকল্পনার এক্সিকিউশন। তো পরিকল্পনাটাতে যদি আমি আসি, তারও দুটো পার্ট। একটা হচ্ছে পরিকল্পনা রূপেই থেকে গেল কিনা, না পরিকল্পনার পরিবর্তন কিছু হলো। তা পরিকল্পনা তো অনেক কিছুই ছিল। আমার দেশ সম্পর্কে পৃথিবীর কাছে যিনি প্রথম আমার জাতি সম্পর্কে জানকারি দিয়েছিলেন, তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। তারপরে আসলেন অরবিন্দ ঘোষ। তিনি দিশা দেখাচ্ছেন কি অখণ্ড ভারত। তিনি বলছেন ভারতের জাতীয়তাবাদ, ভারতের হিন্দুত্ব। এখানে ভারতের হিন্দুত্ব মানে কমিউনিজমের জুতো পরে নামাবলি গায়ে দেওয়া হিন্দুত্বের কথা উনি বলছেন না।
এখানে উনি যখন বলছেন যে ভারতের জাতীয়তাবাদী হচ্ছে ভারতের হিন্দুত্ব, তখন স্বামীজির আরেকটা অবধারিতভাবে কথা মনে পড়ে যায়, সেটা হচ্ছে গর্বের সাথে বলো আমি হিন্দু। আমি সেই গর্বিত হিন্দু যে বলতে পারি যে পরিকল্পনা তো অনেকই ছিল। এই বাংলার আরেকজন সন্তান, বিপ্লবীদের বিপ্লবী মহাবিপ্লবী রাসবিহারী বোস, তিনি জাপানে গিয়ে ন্যাশনাল আর্মি তৈরি করলেন। সেই ন্যাশনাল আর্মির সর্বাধিনায়ক হয়ে সুভাষচন্দ্র বসুর ভারতবর্ষে আগমনটাও পরিকল্পনাই ছিল। সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি, তার বদলে কি পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে? নেতাজির আইএনএর 40-80 হাজার কোটি টাকা কোনো একটি পরিবার চুরি করে এখন সম্ভাব্য এইচডিএফসি ব্যাংকে রেখে দিয়েছে। এটাও তো একটা পরিকল্পনা, তারটা সাকার হয়েছে, আমারটা বেকার হয়েছে। আজকে আমার পরিকল্পনা সাকার হবে, তারটাও বেকার হবে, এটাও হতে পারে। जब उसका जमाना था उसका बात चलते थे, आज हमारा जमाना है हमारा बात चलेगा। তো পরিকল্পনা অনেক ছিল, কিন্তু তার এক্সিকিউশন কি হবে? তো ভারতের জন্য তৈরি, ভারতীয়দের নিয়ে তৈরি, ভারত মায়ের বুকের উপরে দাঁড়িয়ে ভারত মায়ের কোলে অধিষ্ঠিত যে রাজনৈতিক দল, তারা বলছে তাদের কাজ ভারত মাকে সমৃদ্ধ করা। আজকের তারিখেও আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেই 100 বছর আগে ডিএল রায় লিখে দিয়ে গেছেন, বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, কেন রে মাতোর শুষ্ক নয়ন, কেন রে মাতোর রুক্ষ কেশ, কেন রে মাতোর ধুলায় আসন, কেন রে মাতোর মলিন বেশ, সপ্তকোটি সন্তান যদি এক ডাকে কয় আমার দেশ। তার মানে কেউ ডাকছে না, এখানে কেউ বুর্জোয়া আছে, কেউ অন্তর্ঘাত করছে, কেউ নিজের স্বার্থ গোছাচ্ছে। তার জন্যই ভারত মায়ের এই দশা। রেজাল্ট বলছে কথা, আমি কেন কথা বলতে যাব? যেখানে আপনার অঙ্ক মিলছে না, আপনার অঙ্কের কোথায় ভুল আছে আপনি দেখুন। আমি তো রাজনীতি করি না। মানে কোথাও হয়তো এই একত্রিত হওয়ার জায়গাটা হচ্ছে না, মানে যেটাকে আমরা বলি ইউনাইটেড। কোথাও একটা এই ভারত মাতার জন্য যে ইউনাইটেড হওয়া, হিন্দুদের একত্রিত হওয়া, সেই জায়গাটায় কোথাও সেই পরিকল্পনায় ঘাটতি বলছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা মানসিকভাবেই প্রস্তুত না ভারত মায়ের উন্নতি করব। আমরা সেইভাবেই প্রস্তুত না যে আমি অহম ত্যাগ করে, আমিত্ব বর্জন করে, ভারত মায়ের কাছে নিজেকে বিলিয়ে দিয়ে আমি ভারত মায়ের সেবা করব। কেউ বলতে পারছে না। তারা রাজনৈতিক লাভের জন্য আজকে এই ডাল কালকে ওই ডাল। কেউ গরমকালে আম ফলে, শীতকালে কুল। তো দেখছে শীতকালে একটি কুল গাছে বসে, কেউ দেখছে আম গাছে আম ফলেছে। শীতকালে আম গাছে বসে দেখছে কুল গাছে কুল ফুলেছে। তো সে চিন্তা করে দেখলো আমার গাছে তো ফলই ফলে না। তাই সে যে মুহূর্তে গরম চলে যাচ্ছে, ওই কুল গাছ থেকে লাফ দিয়ে দিয়েছে আম গাছে। এবার দেখছে কুল গাছে কুল ফলছে, আমার গাছে তো আবার ফল ফলছে না। তো এরকম লাফালাফি করলে হবে না, এটা বাঁদরামি হচ্ছে। শীতকালে কুল ফলবে কুল গাছে, তুমি অপেক্ষা করে বসে থাকো, তোমার গাছেও ফল ফলবে। তুমি শীতকালে যখন আসার আগে তুমি এসে আম গাছে বসে পড়লে, তোমার গাছে ফল নেই, কুল গাছে ফল ফলছে। তুমি চিন্তা করলে আরে বাবা ওই গাছে তো এত ফল ফলেছে, তাহলে আমার ওই গাছে যেতে হবে। তুমি যখন লাভ দিলে তখন আবার গরমকাল, তখন আবার এই গাছে ফল ফলছে। হ্যাঁ, তো এরকম বেকার, এই বেকারত্ব চলবে। এরকম বেকার নেতা থাকলে তার ফলোয়াররাও বেকারই হবে। ভারতবর্ষের জাতীয় কবি রবীন্দ্রনাথকে যারা বলতে পারে বুর্জুয়া, তারা তো সবচাইতে বড় বুর্জুয়া। তারা আজকে বিভিন্ন জায়গায় ভেগ ধরে বসে আছে। এই 3টে দলের মধ্যেই তাদেরও লোক আছে। তারা কি সেই দলের কাজ করছে? আর যে দল বলে আমি দেশের কাজ করি, তার মধ্যেও কিন্তু সেই লোকগুলো বসে আছে। তারাও তার জন্য এসছে, দেশের জন্যও আসেনি, দলের জন্যও আসেনি। তাহলে সেইভাবে দেখতে গেলে তো এই ভেগধারী লোকগুলোকে আগে শনাক্ত করে সত্যি যদি সংস্কার করতে হয়, সেটা রাজনৈতিক সংস্কার হোক বা সমাজ সংস্কার হোক, তাহলে তো এই ভেগধারী লোকগুলোকে আইডেন্টিফাই করে আগে তাদের সরানো উচিত। দেখুন, রাজনৈতিক সংস্কার রাজনৈতিক দল করবে, আমি রাজনীতি করি না। আমি সমাজের সাধারণ লোক, কিছু লোক আমার সান্নিধ্যে আছে, আমি কিছু লোকের সান্নিধ্যে আছি। আপনি একজন সাংবাদিক, কোনো একদিন আমার হয়তো কথা ভালো লেগেছে, আপনাকে আমি দিদি বলেছি, দিদি ভাইয়ের সম্পর্কে আজকের হয়তো ইন্টারভিউটা হচ্ছে,
সেই হিসেবে আমাদের মতো সাধারণ লোকজন এগিয়ে এসছে। কিন্তু সমাজ অসাধারণ লোক দিয়ে আমার ভারতীয় সমাজ তৈরি হবে না। ভারতের সবচাইতে মহান সন্তান বর্তমান যুগের তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। ভারতকে যারা স্বাধীন করেছে তাদের যখনই ধরা গেছে, এক পকেটে তো গীতা, এক পকেটে তার ছবি, সেটাই দেখা গেছে। যারা ফাঁসিতে উঠেছে তাদের কাছেও গীতা আর স্বামীজি এই নিয়ে তারা আন্দোলন করে গেছে। আজকে তাদেরকে আমরা বিস্তৃত করে দিয়ে আমরা কোনো একজন মহান নেতার মহান জন্মের কারণে মহান তার ফলোয়ার হয়ে কোনো একটি মহান দল করছি, কিন্তু সেই মহান নেতাটা কোন আদর্শে এই দলটা করছে তাও বলতে পারছে না তার ফলোয়াররা। সেই জায়গাটাতে দাঁড়িয়ে তাদেরকে আগে শিক্ষিত হতে হবে, প্রশিক্ষিত হতে হবে। রাজনৈতিক দল রাজনীতি করতে এসছে, রাজনীতি করে প্রশাসনিক ক্ষমতায় যাবে, প্রশাসনিক ক্ষমতায় গিয়ে প্রশাসন চালাবে, সমাজ নয়। সমাজ চালাবে প্রশাসন, এটা কমিউনিস্ট ভাবনা, এটা হিন্দুত্বের ভাবনা হতেই পারে না। ভারতবর্ষ কোনো কালে রাজার দ্বারা শাসিত ছিল না, রাজা চিরকালভাবে সমাজ দ্বারা শাসিত ছিল। আর তার জন্যেই পরম পুরুষোত্তম শ্রী রামচন্দ্র তার স্ত্রী বনবাসে থাকবে, সেটাও সমাজই ঠিক করে দিয়েছিল, উনি ওটা মেনে নিয়েছিলেন। এটাই ভারতীয় সমাজ। এই সমাজের বুকে কখনোই পাশ্চাত্যের শিক্ষা, পাশ্চাত্যের রাজনীতি আসতে পারে না। যদি এসে থাকে ওটা ভুল। তাহলে কমিউনিজম ভুল। কমিউনিজমের থিওরি ওটা, হিন্দুইজমের থিওরি নয়। কমিউনিস্ট বা কমিউনিজমরাও তো ভারতবর্ষে থেকে রাজনীতি করছে। তারা তো ভারতীয় কমিউনিস্ট পার্টি ভুল। তাহলে তো তারা তারা হ্যাঁ, তাদের নীতিটা হয়তো তাদের কাছে ঠিক। আমি তাদেরকে বলছি একটা দোকানদার দোকানে ব্যবসা করে তার সংসার প্রতিপালিত করতে চায়, আর চোর সেই দোকানটাকে চুরি করে তার সংসার প্রতিপালিত করতে চায়। তাহলে আপনি কি চোরটাকেও বলবেন যে দোকানদার? তার রাতে শীত কেটে যে ঢুকেছে তাকে চোর বলুন। ভারতীয় কমিউনিস্ট পার্টি বলে কোনো শব্দ নেই, ভারতের কমিউনিস্ট পার্টি আছে, সেটা হচ্ছে কমিন্টনের ভারতীয় অংশ, ভারতীয় শাখা, তার হচ্ছে পলিট ব্যুরো আছে, তার পলিট ব্যুরো আছে। ভারত যেখানে পূর্ণ স্বাধীনতা পেত সেখানে স্বতন্ত্রতা করেছে কংগ্রেস, সে তো ভারতের স্বাধীনতা চায়নি। ভারতের টুকরো হঙ্গি ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা বলছে তারা 1946 সালে বলেছিল পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। তারা সেদিনকে বলেছিল পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে, আর আজকে বলছে ভারতের টুকরো হঙ্গি ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনাকে বুঝতে হবে ভারতের নাগরিক হিসাবে যে আপনি আপনার কোন হাতটাকে কাজে লাগাবেন। বাঁ হাত দিয়ে একরকম কাজ করি, ডান হাত দিয়ে আরেক রকম কাজ করি। আপনাকে ঠিক করতে হবে বাঁ হাত দিয়ে কী কাজ করবেন, ডান হাত দিয়ে কী কাজ করবেন। দুটো হাত এক না, আর দুটো হাত মিলে গেলে আপনার কোনো মূল্য থাকবে না। এদের মধ্যে পুরো সেটিং, আপনার মূল্য নেই। তাহলে সমাজসেবী হিসাবে আপনার কি মানে সমাজের প্রতি মানুষের কাছে কি বার্তা? মানুষের কাছে আমার একটাই বার্তা, বিশ্বাস রাখুন। ভারতবর্ষের চিরশ্রেষ্ঠ সন্তান স্বামী বিবেকানন্দ বলে গেছে, গরিব ভারতবাসী মূর্খ ভারতবাসী আমার ভাই। ভারতের শাসক ওই সমাজ থেকেই উঠে আসবে, কোনো এলিট ক্লাসের দ্বারা ভারতের সমাজ চলবে না। ভারতের শাসন সেই পিছড়ে বর্গের মানুষই চালাবে। আমাদের মতো আমজনতা ভারত চালিত করবে, তার রাজনৈতিক অংশ রাজনৈতিক নেতারা করবে, বাকি পুরো পেরিফেরি আমরা দেখব। এলিট ক্লাসের নেতা দিয়েও তো রাজনীতি হয় না। না না, এলিট ক্লাস কীরকম এলিট ক্লাস? এই শব্দটা ইংরেজি শব্দ। এবার ইংরেজি শব্দের মধ্যে না অনেক টুইস্ট আছে। আপনি দেখবেন এডুকেটেড আর লিটারেট দুটোই কিন্তু ইংরেজি শব্দ এবং একই রকম প্রায় মানে, সিনোনিমস, কিন্তু দুটোর মধ্যে বাংলা করলে তর্জমা আকাশ পাতাল পার্থক্য হয়ে যায়। তো আজকে আপনি বলতেই পারেন, দেখুন কিছুদিন আগ অবধি ডাক্তার এই আমাদের গাঙ্গুলি বাবু, জাস্টিস গাঙ্গুলি, অভিজিৎ গাঙ্গুলি, তিনি জাজ ছিলেন, জাস্টিস। ওনার রাজনৈতিক জীবন, ওনার তমলুকের যে প্রতিদ্বন্দ্বী তার থেকে অনেক ছোট, উনি অনেক বাচ্চা। তার উল্টো দিকে যিনি দাঁড়িয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য, রাজনৈতিক অনেক বিদগ্ধ, কিন্তু মানুষ চেয়েছে স্বচ্ছ লোকটাকে, মানুষ চেয়েছে শিক্ষিত লোকটাকে,
আর শিক্ষিত লোক গরিব ঘর থেকে ওঠে না এটা নয়, সুবিধা দিতে হবে। আমার দেশের রিজার্ভেশন উঠে যেতে হবে। আমার দেশের সাপোর্ট যদি দিতে হয় তাহলে পভার্টি দেখে দিতে হবে, কাস্ট দেখে নয়। আমার দেশ 4টে ভাগে ভাগ ছিল জীবন ধারণের। প্রথম ছিল ব্রহ্মচর্য, তারপরে ছিল গার্হস্থ্য, তারপরে ছিল বানপ্রস্থ, তারপরে ছিল সন্ন্যাস। আমাদের ক্লাস ছিল 4টে কাজের ক্ষেত্রে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ ছিল কাজের ভিত্তিতে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণের ছেলে ক্ষত্রিয় হতে পারে, ক্ষত্রিয় ছেলে শূদ্র হতে পারে, শূদ্রের ছেলেও ব্রাহ্মণ হতে পারে, সে তার কাজের ভিত্তিতে, মেধার ভিত্তিতে। আবার ব্রাহ্মণের ভিতরেও যে ভাগ ছিল দ্বিবেদী ব্রাহ্মণ, ত্রিবেদী ব্রাহ্মণ, চতুর্বেদী ব্রাহ্মণ, পৈতের ভিত্তিতে। এখন কোথায় এই ব্রাহ্মণবাদ? হিন্দু সমাজ চায় না। পৌরোহিত্যবাদ বলাল সেনের আমলে তৈরি, ওটা আমার দেশের ক্ষতি করেছে, আমার সমাজের ক্ষতি করেছে, সেটাকে আমি বর্জন করব। কিন্তু হিন্দুত্বকে আমি প্রতিষ্ঠাই করব। ভারতের চিরকালীন সংস্কৃতি হচ্ছে হিন্দুত্ব। 1000 বছর কি 10,000 বছর আগেও সেটা ছিল, 10,000 বছর পরেও যদি ভারতে কিছু পড়ে থাকে সেটা ভারতের হিন্দুত্বই পড়ে থাকবে। সেটাকে বহন করতে হবে, সেটা ভেগ ধরে হয় না, পালন করতে হয়। আমার একটা ছোটোবেলার বন্ধু আছে, প্রবীর বিশ্বাস। আমরা হাই স্কুলে একসাথে পড়াশোনা করেছি। ওর সাথে আমার অনেক কথার অমিল হয়, অমত হয়। ও আমাকে অনেক কথায়, ওর প্রতি আমি অমত করেছি দেখে অনেক সময় ও আমার উপরে রেগে যায়। কিন্তু আজকে ওকেও আমি একটা বার্তা দিতে চাই। ও আমাকে দুটো কথা বলেছিল। হিন্দু বললেই হিন্দু হয় না, হিন্দুত্ব পালন করতে হয়। তার মধ্যে একটা কথা, আমি হিন্দুত্ব পালন করার চেষ্টা করি ওর কথায়। তারপর দিন থেকেই আমি সেই চেষ্টাটা করি। আর সেই জন্যেই আমার মতো একটা ছাপোষা, অর্ধশিক্ষিত বা অশিক্ষিত বললেও হয়, তাকে আপনি ইন্টারভিউ করছেন। আপনি আবার বড় বড় নেতাদেরও ইন্টারভিউ করেন। তো আপনি কেন সমাজের এই লেভেল থেকে লোক তুলে আনছেন? এ তো আপনি বলতে পারবেন দিদি, আমি কি করে বলবো? আমি শুধু আমার ওই বন্ধুর কথাটা পালন করেছি যে হিন্দুত্ব পালনীয়। হিন্দুত্ব বলে বোঝানোর কিছু নেই, হিন্দুত্ব পালন করতে হবে। আর হিন্দু কাকে বলে? প্রাথমিকভাবে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ সন্তান স্বামী বিবেকানন্দ স্পষ্ট ভাষায় দুটো কথা বলেছেন হিন্দু কাকে বলে। তার মধ্যে একটি কথা হচ্ছে যে ভারত ভূখণ্ডের জনজাতি সম্পর্কে বলছেন যে পৃথিবীর সমস্ত জনজাতি, নারী এই রাষ্ট্র বলতে নির্দিষ্ট একটি ভূখণ্ড বুঝলেও ভারতের এই হিন্দু জনজাতি রাষ্ট্রকে মা বলে। 2, পৃথিবীর সমস্ত জনজাতি নারীকে সর্বোচ্চ রূপে স্ত্রীর মর্যাদা দিলেও ভারতের হিন্দু জনজাতি রাষ্ট্রকে মায়ের মর্যাদা দেয়। তাহলে রাষ্ট্রকে মা বলতে হবে, নারীকে মা বলতে হবে। এইটা যে আত্মস্থ করতে পারবে সে প্রাথমিক স্তর কমপ্লিট করলো। তারপরে তো প্রদীপ প্রজ্বলন মন্ত্র, তারপরে তো গুরু বন্দনা, তারপরে তো একাত্মতা মন্ত্র, বাকিগুলো পরে হবে। প্রথমে নারীকে মা বলা শেখো, তার সাথে রাষ্ট্রকে মা বলা শেখো। একটা দল বলছে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, আর একটা দল মহিলা সহ ধরা পড়ে। কোনটা হিন্দু আমি বলবো? আপনি আমাকে বলুন। একদমই পুরো অন্ধকারে গোটা ভারতবর্ষ, কে হিন্দু সেটাই হচ্ছে এখন সব থেকে বড় কথা। অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।